আওয়ামী লীগের জন্য অত্যন্ত সুদিন অপেক্ষা করছে। এখন আওয়ামী পরিস্থিতিটাকে যত তাদের কাজে লাগাতে পারে, ক্ষেত্রটা মানে আওয়ামী লীগের জন্য দ্রুত প্রস্তুত হয়ে গেছে। আমরা যত আশা করেছিলাম তার চেয়ে দ্রুত আর কি। আপনি বারবার বলছিলেন যে এই সরকারটা ব্যর্থ হবে, আওয়ামী লীগের উজ্জ্বল সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন, এটার জন্য দৈব শক্তির প্রয়োজন। আওয়ামী লীগ কিভাবে ফিরবে? এই যে 2 বছরে যে আওয়ামী লীগের তৃণমূলদের এক ধরনের স্ট্রাগল, বেঁচে থাকার স্ট্রাগল, শুধু তৃণমূল না, আওয়ামী লীগের 104 জন এমপি জেলখানাতে আছেন, বাংলাদেশের ভিতরে অনেকে পালিয়ে আছেন, এবং এমপি, মহিলা এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভয়াবহ অবস্থা। এই অবস্থাতে আওয়ামী লীগটা ঘুরবে কিভাবে? বাংলাদেশের রাজনীতি একটা চরম সংকটময় অবস্থায়, এবং এই অবস্থাতে আওয়ামী লীগের ফেরা, আওয়ামী লীগ কোথায়, আওয়ামী লীগকে কিভাবে ফিরবে, একটা কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেই সংকটটার সমাধানটাই আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল, যে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল, সেই দলের ভূমিকা। আওয়ামী লীগের ফেরার আপনার দুটো জিনিস আছে। একটা হলো ন্যাচারালি ফেরা, কারণ বাংলাদেশে যে রাজনৈতিক শূন্যতা বিরাজ করছে, এটা তো আওয়ামী লীগ ছাড়া পূরণ করার কেউ নেই। সাধারণ মানুষ এটা তারেক রহমানের 2-1 বছরের শাসনের মধ্যে কিন্তু টের পেয়ে যাবে যে অন্তত শুধু পেটের ভাত জোগানোর জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। সেটার জন্য আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। ফলে আওয়ামী লীগ যত খারাপ করুক, বর্তমানে যত দুরবস্থায় থাকুক, আওয়ামী লীগ ন্যাচারালি ফিরবে। কারণ যখন আপনার বিএনপি সরকার পড়ে যাবে, বিএনপি সরকার তো কত ধরনের প্রোটেকশন পাচ্ছে। বড় প্রোটেকশন পাচ্ছে আপনার বাংলাদেশের মানুষের জঙ্গিবাদের মোহ। এই জঙ্গিবাদের মোহ আওয়ামী লীগকে আপনার স্টিগমাটাইজ করে বারবার, আর বিএনপি কে মহিমান্বিত করে। এখন তারা সেই বিএনপির, তাহলে বিএনপি এখানে একটা বড় প্রোটেকশন। কিন্তু বিএনপি পড়ে যাবে, কারণ হলো বিএনপি আবার যেই 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 যা কিছু ধারণ করে সেখানে অর্থনৈতিক উন্নতি সম্ভব না। এই এই যেই অবস্থাটা হবে, ন্যাচারালি কিন্তু আওয়ামী লীগ একটা স্পেস পাবে। এখন কথা হলো যে আওয়ামী লীগ কি বর্তমানে যথেষ্ট করছে সেই স্পেসটা দ্রুত ফিরে আপনার দখল করার জন্য? আমি ব্যক্তিগতভাবে শেখ হাসিনার প্রজ্ঞার উপর খুবই আস্থাশীল। কারণ শেখ হাসিনা দেখেন বর্তমানে কতভাবে শেখ হাসিনার অভাব বাংলাদেশে অনুভূত হচ্ছে। এই যে স্বাস্থ্যমন্ত্রীটার আপনি কথা বললেন, এদের দ্বারা কিচ্ছু হবে না, আপনি দেখে রাখেন। আমরা যতই বলি ভাই, আমার এখানে একটা প্রশ্ন মানে কি, মানে আমার একটা খুবই, মানে ইদানিং আমি এই নিজেকে এই প্রশ্নটা করছি। আমরা অবশ্যই শেখ হাসিনার প্রজ্ঞার কোনো অভাব নাই। শেখ হাসিনা, আমরা নিজেরা জানি, আমি একজন নারী, আমি জানি যে একজন শেখ হাসিনার আমাদের নারীদের জন্য কত প্রয়োজন। কিন্তু শেখ হাসিনার বয়স হয়েছে, শেখ হাসিনার উপর দিয়ে যে ঝড়টা গত 75-এর পর থেকে, আগে এক ধরনের ঝড়, বাবা সারাক্ষণ জেলে, বাবা জীবনের কোনো ইয়ে নাই, তাদের বাসাও এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, সেটা এক ধরনের, তাও বাবা ছিলেন। 75-এর পর থেকে আরেক ধরনের স্ট্রাগলে উনি চলছেন। একটা মানুষকে আমরা কি এরকম কি মনে হচ্ছে না যে, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ওনার উপরেই বোধহয় সবকিছু চাপিয়ে দেওয়া, বা ওনাকেই সবকিছুর একটা সলিউশন বের করতে হবে? ওনার কি ওরকম একটা গ্রুপ দরকার না, যারা নাকি ওনাকে চিন্তাতে হেল্প করবে? যেটা এক সময় আসলে তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, এরকম অনেক অনেক নেতা ছিলেন, আমার অনেক নাম আছে আমি আনতে পারি, যারা নাকি করেছেন, ওনাকে বুদ্ধি দিয়েছেন, এটা শিক্ষা, শিল্প, সংস্কৃতি, সাহিত্য, স্বাস্থ্য, সব দিক দিয়ে। ওই জায়গাটাতে কি মানে আর কত শেখ হাসিনা একাকেই সব করতে হবে? আপনি ওই জায়গাটাকে আপনি একটু টাচ করতে পারেন যে আমাদের বুদ্ধিজীবী মহল, খুবই দরকার শেখ হাসিনার বিশ্বস্ত এইড দরকার, এটা আমি সবসময় বলেছি। এখন ভেতরের খবর তো জানি না এটা আছে কি নাই, কিন্তু শেখ হাসিনা নিজেই তো আপনার এই দীর্ঘ 50-60 বছর রাজনীতিতে থেকে, দেশ শাসন করে, বিরোধী দলে থেকে উনি তো মানে অনেক দেখেছেন। সুতরাং সেটার উপর আপাতত আস্থা রাখা ছাড়া উপায় নেই। আরেকটা জিনিস হলো যে, হ্যাঁ, শেখ হাসিনার উপর ঝড় গেছে এটা ঠিক, কিন্তু শেখ হাসিনা তো সব ঝড় উতরে গেছেন। উতরে গিয়ে এই একটা মানুষ, আমরা যদি শুধু এটুকুনো মানে দেখি, যেটা ইতিহাস দেখবে, যে এত ধরনের গীবত অপবাদ সহ্য করে, এমনকি আপনার উইদিন দা ওনার ক্লোজ সার্কেল, সেইখানেও এত ধরনের আপনার কনস্পিরেসিও তো আছে, কূপমণ্ডুকতা বলেন, কনস্পিরেসি বলেন, সবকিছুকে ভেঙ্গে এই একটা মানুষ জীবনে যা অর্জন করেছেন, বাংলাদেশকে যা দিয়েছেন, সেটার কাছে কিন্তু আমাদের মাথা নত না করে কিন্তু উপায় নাই। তো সেই জিনিসগুলো আমাদের বেশি বেশি তুলে ধরতে হবে। বর্তমানে
আর আমি আওয়ামী লীগের সব পক্ষকে উদার হওয়ার জন্য আহ্বান জানাবো, উদার হয়ে আপনার শেখ হাসিনা এবং এখানে একটা জিনিস সবার মনে আশঙ্কা, আমার মনে আশঙ্কা যে শেখ হাসিনার বয়স চিন্তা করে আমরা একটু শঙ্কিত হই যে ওনাকে প্রতিস্থাপনটা কে করবে। সেইটা যিনি করবেন মনে হচ্ছে জয় করবেন, আবার কেউ বলে করবেন না, ওই জায়গাগুলো কর্মীদের সামনে পরিষ্কার করে দেওয়া উচিত কে করবেন। কারণ হলো একটা ধারাবাহিকতা থাকা দরকার, যেটা তারা বলেন যে না বড় দল শূন্যতা থাকবে না, হ্যাঁ থাকবে না, সত্য কথা হলে শূন্যতা থাকবে না, কিন্তু কর্মীদের মনে বর্তমানে যে ধরনের একটা আশঙ্কা আছে সেই আশঙ্কাটাও তো পূরণ করা দরকার। সেই জায়গায় আশা করি শেখ হাসিনা একটু মনোযোগ দিবেন, সজীব ওয়াজেদ জয় একটু মনোযোগ দিবেন। আপনার মানুষ হিসাবে আপনি যদি যোগ্যতার ভিত্তিতে চিন্তা করেন, আমরা যদি তারেক রহমানের এগেনিস্টে সজীব ওয়াজেদ জয়কে চিন্তা করি, অনেক উপরের লেভেল, অনেক উপরের শিক্ষা লেভেল, দীক্ষা প্রজ্ঞা, হ্যাঁ প্রজ্ঞা এবং ভালো মানুষই, অকৃত্রিমতা। আমরা কিন্তু জয়ের বক্তৃতা বিবৃতিতে যেই যেই অকৃত্রিমতাটা দেখি, সেই জায়গায় তারেক রহমানের জায়গায় কিন্তু আপনি কৃত্রিমতা পাবেন। এই হ্যাঁ, যে জয় তো অনেকবার বলেছে, এবং আমি যতদূর শুনেছিলাম যখন ওনারা ক্ষমতায় ছিলেন তখনও নাকি জয় চাইতেন যে আওয়ামী বিএনপির সাথে একটা বসে কথা বলে, এরকমও আমি শুনেছি। আমি এই যে এরকম কি মনে হয় যে সজীবদের জয় যদি ক্ষমতা নেন, বা শেখ হাসিনা বা শেখ রেহানার ফ্যামিলি থেকে ওনাদের কেউ যদি ক্ষমতা নেন, তাহলে হয়তো দলটাও টিকে যাবে, মানে ঐক্যবদ্ধ থাকবে, এরকম কি মনে হয় আপনার কাছে? নাকি শুধু প্রজ্ঞা বা রাজনৈতিক যে টার্ময়েলের মধ্যে জয়ও বড় হয়েছে সেজন্য জয় ইজ দ্য রাইট পারসন টু টেক ওভার দ্য পাওয়ার, নাকি দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য জয়কে দরকার? কি মনে হয় আপনার? প্রথম কথা হলো এই শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, ববি, এই 5 জনের বাইরে আওয়ামী লীগের নেতৃত্ব যাওয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ এটা গেলে আওয়ামী লীগ দল হিসেবে অনেক ক্ষতিগ্রস্ত হবে। ববি মানে শেখ রেহানার ছিল, আমি মানে যে কয়জন ওনারা আওয়ামী লীগের নেতা হতে পারেন, এই 5 জনের কথা বললাম। ওকে, এখানে অনেক আমরা সমালোচনা করতে পারি, কেউ খারাপ, কেউ ভালো, কেউ মন্দ, কেউ কেউ ইত্যাদি, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব কোনোভাবেই এই 5 জনের বাইরে যাওয়ার আপনার মানে আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে সম্ভব না। কারণ হলো এই বাংলাদেশে এই ধরনের একটা শক্তিকে ঐক্যবদ্ধ রাখার জন্য প্রতীকী অর্থে ওনাদের একজনকে দরকার। এই ইউনূস এবং তার ডাকাতরা বাংলাদেশের অর্থনীতিকে শোষণ করে গিয়ে শেখ হাসিনার রেখে যাওয়ার টাকা পয়সাকে আপনার লুটপাট করে খেয়ে ফেলার পর এখন দেশের কি অবস্থা। আর আপনার এগুলো যখন চলতে থাকবে, সেইখানে দূতার্থের পোশাক কোনো কাজ করবে না। আর তারেক রহমানের স্ত্রীর পোশাক তো আপনি যেটা লিখেছেন পুরোই সেন্সলেস, অর্থাৎ এরা কোনোভাবেই বাংলাদেশকে ধারণ করতে পারেন, সেই ধরনের সিক্স সেন্সও নাই। চমক দিতে গিয়েও কিন্তু তারা বারবার এই কিন্তু পাকিস্তানকে ফলো করে, অর্থাৎ তারেক রহমানের স্ত্রীর পাকিস্তানি পোশাক কিংবা তারেক রহমান যেসব চমক দেখাচ্ছেন, আপনি যদি পাকিস্তানের বিগত সরকারগুলোকে দেখেন, ইমরান খান আর পারভেজ মোশাররফ এই চমকগুলো দেখাতো যে আমার প্রোটোকল থাকবে না, আমার আগে পেছনে সাঙ্গপাঙ্গ কম থাকবে, গাড়ি কম থাকবে, আমি প্লেনের 2য় শ্রেণীতে চড়বো, এগুলা সব কিন্তু আপনার পাকিস্তানি শাসকদের কিন্তু অনুকরণ করে করা হচ্ছে। পলিটিক্যাল স্টান্টবাজি বলা যায়, পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। আমি এটা প্রশংসা করি, আমি এটাকে খুব বেশি আপনার নেগেটিভ দৃষ্টিতে দেখছি না, কারণ এগুলো তো জনপ্রিয়তা পায়। কিন্তু বিষয়টা হলো যে আপনার তারেক রহমান তো এই 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 অনুকরণের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন যেটুক করছেন বা করার চেষ্টা করছেন, এটা অত্যন্ত আপনার অগভীর। কিন্তু গভীরতা হবে সেখানে যদি উনি মানে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষের জন্য টাকার যোগান দিতে পারতেন, সেটা যদি করতে পারেন। আমি বারবার বলেছি বাংলাদেশের মানুষকে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে ক্যাম্পেইন করছে, তাদেরকে শুধু একটা জিনিস বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করা, যে মাথা চোখ বন্ধ করে আপনারা চিন্তা করবেন, যখন দেবপ্রিয় ভট্টাচার্য কিংবা ডক্টর আকবর আলী খান এই ধরনের বদমাশরা প্রথম আলোয় কলাম লিখছে যে ছাড়া পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের সহায়তা ছাড়া পদ্মা সেতু নির্মাণ করা অবাস্তব, যেখানে প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আমি যাকে খুব সম্মান করি বিভিন্ন কারণে, তিনি বলছেন যে এটা উন্মাদনা, পদ্মা সেতু বানানো, এটা বাঁশ দিয়ে বানানো হবে, ওইখান দিয়ে আপনারা কেউ যাবেন না, আমিও যাব না, বাঁশের সেতু পদ্মায় হতে পারে না, আমরা সবাই পড়ে যাব। হ্যাঁ, আপনি চিন্তা করেন একজন প্রধানমন্ত্রী কত দুর্বল চিন্তার অধিকারী একজন প্রধানমন্ত্রী ছিলেন এই বেগম খালেদা জিয়া। সেইখানে
বাংলাদেশের মানুষ যদি একবার চোখ বন্ধ করে চিন্তা করে যে এই পদ্মা সেতু এত অডসের, এত বিরোধিতার পরে বানানোর মতো সাহস শেখ হাসিনা ছাড়া আর কে রাখে? এই কোভিডের সময়ে যেভাবে উনি প্রত্যেকটা মানুষকে খাইয়ে পরে রেখেছে, যে সাহসের সাথে তিনি অর্থের যোগান দিয়েছে, কোথা থেকে অর্থ এসেছে বাংলাদেশ কিন্তু কেউ চিন্তা করেনি। শেখ হাসিনা মিরাকুলাসলি অর্থের যোগান দিয়েছেন, তারপরে উনি কিন্তু বাংলাদেশের প্রবৃদ্ধি ধরে রেখেছেন। এই জিনিসগুলো আজকে বাংলাদেশের মানুষকে চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞেস করতে হবে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে এইভাবে কে এই অর্থের যোগান দিতে পারতো, কে এই অর্থনৈতিক সমৃদ্ধি আপনার বহাল রাখতে পারতো? তাহলে কিন্তু আজকে বাংলাদেশের মানুষ উত্তর পেয়ে যাবে। বাংলাদেশে আজকে কত ধরনের ব্যর্থতা চলছে। শেখ হাসিনা সরকার হাম, যেটা হামে আজকে বাংলাদেশে শত শত শিশু মারা যাচ্ছে, সেই হাম ভ্যানিশ হয়ে গিয়েছিল শেখ হাসিনা সরকারের আপনার বলিষ্ঠ কার্যক্রমের কারণে। তারপরে আপনি দেখবেন একটা বাস কিন্তু পড়ে গেছে এই পদ্মাতে, সেখানে 40-50 জন সমাহিত হয়ে গেছে। তারপরে তাদের সেই বাচাল যে 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 সেতু এই 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 বিষয়ে মন্ত্রী আছে, মানে সড়ক যোগাযোগ মন্ত্রী, উনি গিয়ে নাকি, না, নৌ পরিবহন মন্ত্রী, যে অবশ্য বাচাল না, সে গিয়ে নাকি ওখানে 25,000 টাকা করে দিয়েছে প্রতিটা মৃত্যুর পেছনে। আপনি মনে করেন যে শেখ হাসিনা সরকারের সময় এগুলো কখনো 5-10 লাখ টাকার নিচে কিন্তু ছিল না। তাতে বোঝেন যে এই সরকার কতটা মানসিক দন্যে ভুগছে। একটা কথা বললেন যে শেখ হাসিনা ক্ষমতাটা ছেড়ে দিয়েছিলেন, চলে গেছেন বিকজ উনি এই মৃত্যুগুলোকে চাননি, যেটা ইরানের ক্ষেত্রে আমরা দেখলাম খামেনির এই সময়টাতে এখন যে চলছে। আপনি বললেন কিন্তু আদতে আসলে জঙ্গিরা জঙ্গিদের মারছিল। হ্যাঁ, আমরা দেখি এটা একটা স্টেজ ছিল, এটা একটা পুরোটাই একটা ডিজাইন করা ছিল, খুবই সুপরিকল্পিত, যেটাকে মেটিকুলাস ডিজাইন বলা হচ্ছে। এই যে জঙ্গিরা জঙ্গিদের মারছিল, এই বিষয়টাকে আপনি আর একটু ইলাবোরেট করে বলবেন আমাদের যারা শুনছে তাদেরকে? আমার মনে হয় আমাদের ব্রেন স্টর্মটা দরকার আছে, তাহলে আমরা আগাতে পারবো। তারপর আমি অন্য প্রসঙ্গে যাব। আসলে জঙ্গিরা যে জঙ্গিদের মারছিল, এটা তো জঙ্গিরা সব ধরনের আপনার এই ব্যাপারে বলে ফেলেছে, কোনো কিন্তু বাকি নেই। জঙ্গিদের যে সর্দার আপনার এই ফরাদ মজার, তার নামে একটা বক্তব্য দেখলাম যে সে এখন প্রশ্ন করছে যে হাদিকে যেভাবে মেরে ফেলা হয়েছে এইভাবেই কি ওই যে স্নাইপার দিয়ে জঙ্গি উত্থানকালে এই এই মানুষ মারা হচ্ছিল কিনা। অর্থাৎ সবকিছু কিন্তু পরিষ্কার হয়ে গেছে। জঙ্গিরা যদি জঙ্গিদের না মারতো এবং যারা ওইখানে আপনার বুক পেতে বসেছিল ওরা যদি জঙ্গি না হতো, আপনি নিশ্চয়ই দেখেছেন একটা পুলিশ অফিসারের অসহায়ত্ব। সে বলছে স্যার, একটাকে গুলি করলে ওইটাই যায়, বাকিগুলা কিন্তু যায় না। এইটাকে সারা দেশের মানুষ ব্যাখ্যা করেছে যে একটা জজবা হিসাবে। হ্যাঁ, জজবা তো হিন্দিতে, উর্দুতে একটা শব্দ আছে যে সারা দেশের জজবা মানে কি? এটা একটা, জি, জজবা মানে ইমোশনাল হয়ে ওরা যাচ্ছে না, ইমোশনাল। ওকে, কিন্তু বাস্তবে হলো ওরা সব জঙ্গি ছিল। তখন এই বিএনপি সরকারটা এবং এই দেউলিয়া মন্ত্রিসভা দিয়ে, আপনি তারেক রহমান সরকারের, আমি সমালোচনাগুলো করতে চাই না, আমি বিএনপিকে, যেহেতু আমরা জঙ্গিবাদকে বাংলাদেশে ঠেকাতে পারিনি, আমি চাই বিএনপি আওয়ামী লীগ একটা দ্বিদলীয় অবস্থা কায়েম করুক। সেখান থেকে কিন্তু আমি বিএনপির পক্ষে সহানুভূতি নিয়ে কথাগুলো বলছি, আমি কিন্তু বিদ্বেষপূর্ণভাবে কোনো কথা বলছি না। সেইখানে আপনি দেখবেন এই যে তাদের যে যোগাযোগ এবং সেতু মন্ত্রী, লোকটার নাম আমি আসলে অত নাম এখন মনে রাখার আমার অবস্থা নাই, তাকে আপনি দেখেন, বা শিক্ষামন্ত্রীকে দেখেন, আপনি এদের কথাবার্তা দেখলে আপনি বুঝবেন যে এই লোকগুলো অত্যন্ত শ্যালো। আমি আগে যে 3টা নাম বললাম, আমি যত মন্ত্রী দেখেছি কোনোটাকে আমার মনে হয়নি যে, মানে প্রতিটাকে আমার মনে হয়েছে আমরা আমাদের আওয়ামী লীগ সরকারের যত হাসাহাসি আমরা মন্ত্রীগুলো, তাদের থেকে কিন্তু নিম্নমানের, অর্থাৎ তাদের থেকে কম বুদ্ধিমান, তাদের থেকে কম ইফেক্টিভ হবে। এই ধরনের একটা সরকার ইউনূসের 1.5 বছর রাষ্ট্রটাকে শোষণ করার পর একেবারে ব্যর্থ হয়ে যেতে বাধ্য। এই অবস্থায় বিএনপি কিন্তু তার ওই পুনরায় ওই ভাগ্যটা বরণ করতে যাচ্ছে। আগে দোতলা থেকে ফেলেছে, উনি এখন মাসুদ চৌধুরীকে 3তলা থেকে ফেলছেন, ভবিষ্যতে দেখবেন কেউ আসবে ওই তারেক রহমানকে 4তলা থেকে ফেলে দেবে। শেখ হাসিনার যে প্রজ্ঞা বা শেখ হাসিনার যে দূরদর্শিতা, রাজনৈতিক দূরদর্শিতা, সেটা তো একটা ফেনোমেনাল আমি বলবো। মানে বাংলাদেশকে যে জায়গায় উনি নিয়ে গেছিলেন, অবশ্য আমরা এখন পড়ে গেছি, ইউনূস এসে এটা করলেন।
আমাদের অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে ফেলে দিলেন, আমরা নিশ্চয়তার দিকে ছিলাম, যেটা শেখ হাসিনার হাত ধরে। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে যেহেতু ওনার বয়স হয়েছে, একজন নেতৃত্ব আসলে ওনার পরবর্তী নেতৃত্ব নির্বাচন করা, ওনাকে রিপ্লেস এখনই করার প্রয়োজন নাই, কিন্তু ওনার একটা নেতৃত্ব আসলে মানুষকে দেখানো, যেটা আপনি বারবার বলছেন তৃণমূলকে, নট অনলি তৃণমূল হারুন ভাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরও কিন্তু জানার ব্যাপার আছে। কারণ ব্লাইন্ডলি সবসময়ই একটা থার্ড ফোর্স হিসেবে সাপোর্ট কিন্তু আওয়ামী লীগকে এই ফোর্সটা দিয়ে গেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধারা, তাদের প্রজন্ম জি জি জি। অনেক বড় একটা ফোর্স, যারা নাকি ব্লাইন্ডলি বঙ্গবন্ধুর দল, শেখ হাসিনার দলকে, আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে, তাদেরও জানার দরকার, তাহলে বিভ্রান্তি থেকে ফেরত আসা যায়। আপনি শেষ কি বলে আমাদের আজকের এই আলাপচারিতাটা শেষ করতে চান আমার দর্শকদের জন্য? আমার কথা এখানে আপনার সাথে সুর মিলিয়ে বলি, বাংলাদেশের এমন কোনো একটা আলোকিত মানুষ নাই যে আওয়ামী লীগ ছাড়া অন্য কাউকে সমর্থন করে। বাংলাদেশের সংখ্যালঘু বিএনপি করে, ইয়ে করে, কিন্তু দেখবেন মোটা দাগে বাংলাদেশের সকল ধরনের সংখ্যালঘু, সেটা ধর্মভিত্তিক সংখ্যালঘু হোক, সেটা আপনার জাতি গোষ্ঠী ভিত্তিক সংখ্যালঘু হোক, সেটা জেন্ডার ভিত্তিক সংখ্যালঘু হোক। জেন্ডার ভিত্তিক সংখ্যালঘু এখানে নারীকে আনা খুব ডিফিকাল্ট, কারণ অনেক নারী আপনার মৌলবাদ দ্বারা প্রভাবিত। তারপরেও আপনার তৃতীয় লিঙ্গ বলুন বা ইত্যাদি যত ধরনের আপনার সংখ্যালঘু আছে, সবাই কিন্তু আওয়ামী লীগের সমর্থক মোটা দাগে। এটা কিন্তু আওয়ামী লীগের জন্য একটা বিশাল আপনার, বা বুদ্ধিজীবী বলুন, এটা আওয়ামী লীগের একটা বিশাল সৌভাগ্য। আওয়ামী লীগ এই সৌভাগ্যটাকে কনসিয়াসলি কাল্টিভেট করে নাই কখন।